আজকে আমরা চলে এলাম মোলালিটি নিয়ে আলোচনা করতে। তাহলে মোলালিটি কাকে বলে? বলছে 1000 গ্রাম দ্রাবকে বা 1 কেজি কোনো দ্রাবকে যত গ্রাম অণু দ্রবীভূত থেকে দ্রবণ উৎপন্ন করে সেই গ্রাম অণু সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। বুঝতে পারলাম? তাহলে ইংরেজিতে কি বলবো আমরা বলবো ইট ইজ দ্য নাম্বার অফ গ্রাম মলিকিউলস of solute dissolved in 1000 gram or 1 kg of solvent to produce a solution is called molality of the solution. তার মানে 1000 গ্রাম or 1 kg সলভেন্টের মধ্যে যত গ্রাম মলিকিউল সলিউট প্রেজেন্ট থাকবে, মানে দ্রাব প্রেজেন্ট থাকবে, সেটাই হচ্ছে সেই গ্রাম মলিকিউল নাম্বারটাই হচ্ছে ওই সলিউশনের মোলালিটি। ওকে, তাহলে মোলালিটিকে ম্যাথমেটিক্যালি আমরা বোঝবার চেষ্টা করব। তার মানে আমরা ধরছি, লেট আস কনসিডার, ধরা যাক মাস অফ দ্য সলিউশন অর্থাৎ দ্রবণের ভর বা ওজন W1 গ্রাম, দ্রাবের ভর বা ওজন W2 গ্রাম, অর্থাৎ মাস অফ দ্য সলিউট, সলিউট মানে দ্রাবক, সলভেন্ট মানে দ্রাবক এবং সলিউশন মানে দ্রবণ। তাহলে মাস অফ দা সলিউট যদি W2 হয়, মানে দ্রাবের ভর যদি W2 হয় আর দ্রবণ যদি W1 গ্রামের হয়, তাহলে মাস অফ দা সলভেন্ট কি হবে? দ্রবণ মাইনাস দ্রাবক। তাহলে দ্রবণ হচ্ছে W1 মাইনাস দ্রাবক হচ্ছে W2। এবার আমরা ধরে নিচ্ছি মলিকুলার মাস অফ দা সলিউট আমরা ধরে নিচ্ছি m। তাহলে নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ সলিউট, গ্রাম মলিকিউল বার করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সলিউটের মাস নেব ডিভাইডেড বাই তার মলিকিউলার মাস, তাহলে W2/m। ওকে, নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ সলিউট ইকুয়াল টু W2/m, মানে দ্রাবের গ্রাম অণু সংখ্যা ইকুয়াল টু W2/m, মানে দ্রাবের ভর বাই তার আণবিক ভর। তাহলে আমরা লিখতে পারি, দেখো ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়মে আমরা করতে পারি W1 মাইনাস W2 গ্রাম সলভেন্ট মানে দ্রাবক কন্টেইনস W2/m গ্রাম মলিকিউল অফ সলিউট, তাই তো? তার মানে আমরা বাংলায় বললে কি লিখবো? W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে W2/m গ্রাম মলিকিউল মানে গ্রাম অণু দ্রাব বর্তমান। তাহলে একে কত বার করেছি এবং 1000 এ কত আমরা বার করেছি, 1 এ কত এবং 1000 এ কত আমরা বার করে নিয়েছি। বার করে দাঁড়ালো W2 into 1000 by m into W1 minus W2। তাহলে মোলারিটি ইকুয়াল টু W2 into 1000 by m into W1 minus W2। ওকে, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা অফ মোলারিটি। ওকে, বুঝতে পারলাম? এবার আমরা এর নিউমেরিক্যালসে চলে আসবো। আচ্ছা, তার আগে বলে নি, এটাকে আমরা স্মল m দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? স্মল m ডিনোটেড বাই অর রিপ্রেজেন্টেড বাই স্মল m। ওকে, ব্র্যাকেটের মধ্যে স্মল m দিয়ে আমরা ডিনোট করি এটাকে। ক্লিয়ার? তাহলে এবার আমরা নিউমেরিক্যালে চলে যাচ্ছি। আমরা চলে আসছি এবার মোলারিটি সংক্রান্ত একটা অঙ্ক। অঙ্কটাতে কি বলছে দেখো, বলছে ক্যালকুলেট দ্য মোলারিটি অফ 600 গ্রাম অফ সলিউশন কন্টেইনস 6 গ্রাম অফ ইউরিয়া, মানে 600 গ্রাম দ্রবণে 6 গ্রাম ইউরিয়া আছে, এমন দ্রবণের মোলারিটি বার করতে বলেছে। তাহলে দ্রবণ বা সলিউশনের ভর হচ্ছে, মাস অফ দ্য সলিউশন হচ্ছে 600 গ্রাম আর মাস অফ দ্য সলিউট মানে দ্রাবের ভর হচ্ছে 6 গ্রাম ইউরিয়া, যেটা এখানে। তাহলে ইউরিয়ার আণবিক ওজন আমরা জানি, ইউরিয়ার সংকেত হচ্ছে, ফর্মুলা হচ্ছে CONH2 হোল টুয়াইস। তাহলে কার্বনের 12, অক্সিজেনের 16, 12 প্লাস 16, আর নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 into 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাহলে 14 প্লাস 2 into 2। ওকে, তাহলে সেখান থেকে আমরা পেলাম 28 প্লাস 32 ইকুয়াল টু 60। তাহলে ইউরিয়ার মলিকুলার মাস হচ্ছে বা আণবিক ভর হচ্ছে 60। তাহলে আমরা নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ ইউরিয়া যদি বার করি, সেটা হচ্ছে W2/m, W2 হচ্ছে 6 এবং m হচ্ছে 60, তাহলে 1/10 দ্যাট ইজ ইকুয়াল টু 0.1।
ওকে, আমরা এভাবে না করেও মোলালিটি সরাসরি ফর্মুলায় চলে যেতে পারি। তাহলে W2 ইন্টু 1000 বাই M ইন্টু W1 মাইনাস W2। তাহলে W2 মানে হচ্ছে 6 ইন্টু 1000, M হচ্ছে 16 এবং W1 হচ্ছে 600, W2 হচ্ছে 6। তাহলে 600 মাইনাস 6 করলে 100 বাই, কাটাকাটি করে দেখো 100 বাই 594, that is equal to 0.16835 মোলালিটি। মানে এত মোলাল, স্মল m আছে ব্র্যাকেটে, বোঝা গেল? খুব সহজ অঙ্ক, ঠিক আছে। এবার চলে আসবো আমরা মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন আমরা বুঝে নেব। মোল ফ্র্যাকশন কি জিনিস দেখো। সলিউশন মানে কি? সলিউশন মানে হচ্ছে, তোমাদের এটা লেখা হয়ে গেলে আমি মুছে দেবো, আশা করি হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিও আগের অংশে। দেখো, সলিউশন মিন্স হচ্ছে সলিউশন ইকুয়াল টু আমরা বলতে পারি সলভেন্ট প্লাস সলিউট। মানে দ্রবণ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রাবক। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি সলিউশনের মোল ফ্র্যাকশন, আমরা সলিউশনের ক্ষেত্রে সলভেন্ট এবং সলিউটের মোল ফ্র্যাকশন বার করতে চাইছি। তাহলে এটা আছে ধরে নাও N1 মোল, ধরে নিচ্ছি N1 মোল সলভেন্ট আছে, আর সলিউট আছে ধরে নাও N2 মোল। ওকে, N1 মোলস এন্ড N2 মোলস আছে। ওকে, আমি মোলস করে দিলাম এটাকে। ওকে, তাহলে আমরা সলভেন্টের মোল ফ্র্যাকশন যদি বার করতে চাই, অফ সলভেন্ট, সলভেন্টের মোল ফ্র্যাকশন ইকুয়াল টু আমরা কি করব? দেখো, নিয়মটা হচ্ছে যার মোল ভগ্নাংশ বার করব, মোল ফ্র্যাকশনের বাংলা হচ্ছে মোল ভগ্নাংশ। আর সলভেন্ট মানে তো তোমরা জানো দ্রাবক, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ আমরা বার করছি বা মোল ফ্র্যাকশন বার করছি। তাহলে আমরা কি করব সেখানে? তাহলে যার মোল ভগ্নাংশ বার করব তার মোল সংখ্যা, অর্থাৎ মোল নাম্বার বা নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, যেহেতু সলভেন্টটা বার করতে চাইছি আমরা, বাই টোটাল নাম্বার অফ মোলস। ওকে, তাহলে সলভেন্টের কত? N1, এটা হচ্ছে সলভেন্টের মোল নাম্বার, আর টোটাল কত? N1 প্লাস N2। তাহলে এটা হয়ে গেল সলভেন্টের মোল ফ্র্যাকশন। এবার চলে আসবো মোল ফ্র্যাকশন অফ, তাহলে আর বাংলা বলছি না, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোল ভগ্নাংশ, তোমরা জানো। মোল ফ্র্যাকশন অফ সলিউট, সলিউটের বাংলা আমরা লিখে দিয়েছি ওখানে, আবার লিখছি, সলিউট মানে হচ্ছে দ্রাবক। ওকে, তাহলে দ্রাবের ক্ষেত্রে আমরা কি করব? দ্রাবের মোল সংখ্যা, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। দ্যাট মিন্স সলিউটের কত? N2, তাহলে N2 ডিভাইডেড বাই টোটাল কত? N1 প্লাস N2। বোঝা গেল? তাহলে মোল ফ্র্যাকশন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, বা মোল সংখ্যা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, এই মোল ভগ্নাংশ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। মোল ফ্র্যাকশনের বাংলা হচ্ছে মোল ভগ্নাংশ। বুঝতে পারলাম? ক্লিয়ার কনসেপ্ট? বেশ। দেখো, আরেকটা জিনিস আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে আমরা এটাকে x1 দিয়ে ডিনোট করি, অর্থাৎ সলভেন্টের মোল ফ্র্যাকশনকে আমরা x1 দিয়ে ডিনোট করি এবং সলিউটের মোল ফ্র্যাকশনকে আমরা x2 দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে এই x1 দুটো ফ্র্যাকশন x1 প্লাস x2 এটা প্র্যাকটিক্যালি ইকুয়াল টু 1 হয়। ওকে, তোমরা নিজেরা করে দেখতে পারো এটা। প্র্যাকটিক্যালি যদি আমরা করে দেখি, দেখো এটা হচ্ছে N1 বাই N1 প্লাস N2, আর এটা হচ্ছে N2 বাই N1 প্লাস N2।
তাহলে এটাকে যদি আমরা এলসিএম করি মানে লসাগু করি n1 প্লাস n2, ওপরে চলে যাবে n1 প্লাস n2, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা 1 ধরতে পারি। ওকে, ক্লিয়ার কনসেপ্ট। এবার আমরা চলে আসছি পিপিএম, যার পুরো কথা হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন ইউনিট বলা হয় এটাকে। তো পিপিএম কাকে বলে? বলছে কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগ, সেটা ভর হতে পারে বা আয়তন, অর্থাৎ প্রতি 10 লক্ষ ভাগ ভর বা আয়তনে যত ভাগ ওজনের দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের পিপিএম বলে। আবার বলছি, কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগ, সেটা ভর বা আয়তন যেটা ইচ্ছা হতে পারে, অর্থাৎ কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে যত ভাগ ওজনের দ্রবীভূত থাকে তার সেই সংখ্যাকে ওই দ্রবণের পিপিএম বলে। আমরা ইংরেজিতে বললে কি দাঁড়াবে? দ্য অ্যামাউন্ট অফ মাস অফ সলিউট ডিজলভড ইন 10⁶ পার্ট, সেটা ভলিউম বা মাস যা হতে পারে, অফ সলিউশন ইজ কল্ড পিপিএম। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি পিপিএম ইন টার্মস অফ W/W, মানে যদি সলিউটটাও মাস হিসেবেই আছে এবং সলিউশনটাও যদি মাস হিসেবেই থাকে, তাহলে আমরা লিখতে পারি W/W এই রেসপেক্টে মাস অফ দ্য সলিউট ইন গ্রাম, মাস অফ দ্য সলিউশন ইন গ্রাম ইনটু 10⁶। আর যদি আমরা W/V কনসেপ্টে করি, অর্থাৎ সলিউটটা মাসে আছে এবং সলিউশনটা ভলিউমে আছে, তাহলে আমরা কি করব? আমরা করব মাস অফ দ্য সলিউট ইন গ্রাম by volume of the solution in ml, volume of the solution in ml, okay, into 10⁶. Okay, this is the mathematical form of ppm, parts per million. Okay, বেশ, আমরা চলে আসছি এবার একটা সরাসরি প্রশ্নে। প্রশ্নটা কি? মোলারিটি, নরমালিটি, ফর্মালিটি এবং মোলালিটি এদের মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ, অর্থাৎ কোনটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা বলছি মোলারিটি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। কেন নয়? কারণ মোলালিটির যে রাশিমালা আমরা করেছি গাণিতিক রূপ, তাতে আয়তনের কোনো রাশি নেই, ভি রাশিটা নেই। তাহলে কেন তাই বলছি আমরা? কারণ আমরা জানি উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়। তাহলে যে রাশিতে আয়তন আছে, উষ্ণতার পরিবর্তন করলে সেই রাশিতে আয়তনের পরিবর্তন হবে এবং সেই রাশিটাও পরিবর্তিত হবে। তাই যেহেতু মোলালিটিতে কোনো আয়তনের রাশি নেই, তাই মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ। তাই আমরা লিখেছি বিকজ ইট ডাজ নট ডিপেন্ড অন ভলিউম অফ সলিউশন। কিন্তু মোলারিটি, নরমালিটি, ফর্মালিটি ডিপেন্ড অন টেম্পারেচার। কেন? কারণ এদের প্রত্যেকের রাশি দেখো গাণিতিক রূপ, মোলারিটি হচ্ছে W/mv, তাহলে ভি এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মানে আয়তনের উপর ডিপেন্ডেন্ট, ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। নরমালিটিতে W/ev, তাহলে এটাও ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। আবার ফর্মালিটিতে W/fv, সেটাও ভি এর উপর ডিপেন্ডেন্ট, মানে ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই তিনটে রাশি উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়, ফলে এই তিনটে রাশি উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয়। তাহলে এরা উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার হলো? বেশ, বুঝতে পেরেছো তো? ভেরি গুড। আমরা চলে আসছি এবার পার্সেন্টেজ স্ট্রেংথ বা শতকরা মাত্রা বুঝবো, অর্থাৎ 100 ভাগ আয়তন বা ভর দ্রবণে যত ভাগ ভরের দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের পার্সেন্টেজ স্ট্রেংথ বা শতকরা মাত্রা বলে। অর্থাৎ ইংরেজিতে বললে কি দাঁড়াবে? ইট ইজ দ্য পার্টস অফ সলিউট, এই পার্টসটা মাসে নেব আমরা, প্রেজেন্ট অর ডিজলভ ইন 100 পার্টস। এই পার্টসটা আমরা মাসে নিতে পারি বা ভলিউমে নিতে পারি অফ সলিউশন। তাহলে সলিউশনের 100 পার্টস এর মধ্যে যত পার্ট মাস সলিউট ডিজলভ আছে বা সলিউট প্রেজেন্ট আছে, সেটাই হচ্ছে তার পার্সেন্টেজ স্ট্রেংথ। ওকে, এবার আমরা চলে আসছি স্ট্রেংথ অফ সলিউশন ইন ডিফারেন্ট কেসেস। তো প্রথমেই আমরা ধরে নিচ্ছি একটা টাইট্রেশন প্রক্রিয়া হচ্ছে, ঠিক আছে, যার বাংলা হচ্ছে অনুমাপন প্রক্রিয়া।
টাইট্রেশন করছি আমরা অ্যাসিডকে বেস দ্বারা টাইট্রেশন করতে পারি অথবা বেসকে অ্যাসিড দ্বারা টাইট্রেশন করতে পারি। তাহলে বুরেটে আমরা অ্যাসিড নিলাম ধরে নাও, আর পিপেট দিয়ে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিলাম বেস বা ক্ষার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নিউট্রালাইজ করব, মানে প্রশমন করব। অ্যাসিড ক্ষার পরস্পরকে প্রশমিত করে লবণ ও জল উৎপন্ন করে আমরা জানি। তাহলে আমরা যদি প্রশমন করি তাহলে নিউট্রালাইজেশনের সময় V1S1 ইকুয়াল টু V2S2 হবে। স্যার এই V1S1 কি জিনিস, V2S2 বা কি জিনিস? V1 হচ্ছে ভলিউম অফ অ্যাসিড অর বেস, আর V2 হচ্ছে ভলিউম অফ বেস অর অ্যাসিড। তাহলে V1টাকে যদি আমরা অ্যাসিডের আয়তন নিই, অ্যাসিডের ভলিউম নিই, তাহলে V2টাকে আমরা নেব বেস বা ক্ষারের ভলিউম। আবার V1টাকে যদি আমরা বেসের ভলিউম বা আয়তন নিয়ে নিই, তাহলে V2টা হচ্ছে আমাদের অ্যাসিডের ভলিউম বা আয়তন। S1টা কি স্ট্রেংথ অফ অ্যাসিড অর বেস। তাহলে যদি অ্যাসিডের স্ট্রেংথ মিন্স নরমালিটি, মোলারিটি এক্সেট্রা, আমরা জানি এগুলোকে আমরা স্ট্রেংথ অফ সলিউশন বলেছি। তাহলে সেটা নরমালিটি হতে পারে, সেটা মোলারিটি হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তো স্ট্রেংথ অফ অ্যাসিড, অ্যাসিডের মাত্রা S1, আর S2টা হচ্ছে ক্ষারের মাত্রা। আবার উল্টোটাও করতে পারি, S1টা ক্ষারের মাত্রা আর S2টা অ্যাসিডের মাত্রা। ঠিক আছে, এটা আমাদের ধরার উপর নির্ভর করবে আমরা কোনটাকে কি ধরছি। যখন প্রশমন হবে তখন যেহেতু অ্যাসিড সম্পূর্ণরূপে ক্ষারকে প্রশমিত করেছে বা ক্ষার সম্পূর্ণরূপে অ্যাসিডকে প্রশমিত করেছে, অর্থাৎ আমরা বলতে পারি when the acid is neutralized by when the acid is completely neutralized by the base or the base is completely neutralized by the acid, তখন আমরা বলবো V1S1 equal to V2S2. ওকে, ইন কেস অফ নিউট্রালাইজেশন, প্রশমনের ক্ষেত্রে এটা। কিন্তু যদি অ্যাসিডের মাত্রাটা একটু বেশি আছে বা অ্যাসিডের আয়তন বেশি আছে, ক্ষারের মাত্রা একটু কম আছে বা ক্ষারের আয়তন একটু কম আছে, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে ক্ষারেরটা যা আছে, মানে মূল কথা হচ্ছে ক্ষারের মাত্রা বা আয়তন যা আছে অ্যাসিড তার থেকে ডিফারেন্ট। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখব V1S1 গুণ করে দেখব। তাহলে অ্যাসিড, ইন কেস অফ অ্যাসিড V1 অ্যাসিডের আয়তন আর অ্যাসিডের মাত্রা আমরা গুণ করলে দেখলাম যে এটা বেশি দেন বেস বা ক্ষার। ক্ষারের ক্ষেত্রে তার আয়তন এবং তার মাত্রা গুণ করে দেখলাম সেই মানটা কম। তাহলে একটা অ্যাসিড একটু বেশি আছে, বেসটা কম আছে। তাহলে বেস যতটুকু আছে সেটা কমপ্লিটলি অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারছে না বা প্রশমিত করতে পারছে না। বুঝতে পারলাম? এরকম হতে পারে যে অ্যাসিডটা একটু বেশি পরিমাণে আছে বা অ্যাসিডের মাত্রা একটু বেশি, স্ট্রেংথ বেশি। তাহলে সেক্ষেত্রে অ্যাসিড কমপ্লিটলি বেস দ্বারা নিউট্রালাইজ হচ্ছে না বা প্রশমিত হচ্ছে না। তাহলে খানিকটা প্রশমিত হওয়ার পর কিছুটা অ্যাসিড অবশিষ্ট থেকে যাবে, তার মাত্রা আমরা বার করতে চাইছি, সেটাকে আমরা তুল্য মাত্রা বলছি বা ইকুইভ্যালেন্স স্ট্রেংথ বলছি। ইকুইভ্যালেন্স স্ট্রেংথকে আমরা এস ধরে নিয়েছি, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলবো যে যার এই গুণফলটা V1S1 মানে স্ট্রেংথ ইনটু ভলিউম, যার বেশি সেটা মাইনাস যার কম, সেটা অ্যাসিড হতে পারে বা বেসও হতে পারে, বাই টোটাল ভলিউম অফ দ্য অ্যাসিড অ্যান্ড বেস। তাহলে V1S1 মাইনাস V2S2 বাই V1 প্লাস V2। ওকে, এটা হচ্ছে আমাদের যে অ্যাসিড এবং বেসের মধ্যে একজন কম রইলো, একজন বেশি রইলো, বা একজনের মাত্রা বেশি একজনের মাত্রা কম, এরকম অবস্থায় আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব। তাই আমরা ব্র্যাকেটে লিখেছি ইন কেস ওয়ান ইজ অ্যাসিড অ্যান্ড দ্য আদার ইজ বেস। একটা অ্যাসিড এবং একটা বেসের ক্ষেত্রে যদি একজনের পরিমাণ বেশি বা একজনের মাত্রা বেশি এবং একজনের মাত্রা কম বা আয়তন কম রইলো, সেক্ষেত্রে আমরা গুণফল যার বেশি সেটা থেকে যেটা কম সেটা বিয়োগ করে টোটাল ভলিউম বা টোটাল আয়তন দিয়ে আমরা ভাগ করে দেবো, V1 প্লাস V2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে V1S1 মাইনাস V2S2 বাই V1 প্লাস V2। ওকে, যদি V1S1 গ্রেটার দেন V2S2 হয়। আবার যদি উল্টোটা হয় তাহলে V2S2 মাইনাস V1S1 বাই V1 প্লাস V2 হবে, তখন সেক্ষেত্রে V2S2 গ্রেটার দেন V1S1 হবে। কিন্তু ধরো দুটোই অ্যাসিড নিয়েছো বা দুটোই বেস নিয়েছো, তাহলে দুটো অ্যাসিড অ্যাড করেছো, তাহলে স্ট্রেংথটা আস্তে আস্তে বাড়বে। তো আবার দুটো বেস ধরো অ্যাড করেছো, তাহলে তার স্ট্রেংথটা বাড়বে। তখন ফর্মুলা আমরা কি করব? তখন V1S1 প্লাস V2S2 বাই V1 প্লাস V2।
আমরা ব্র্যাকেটে লিখেছি ইন কেস বোথ দ্য সলিউশন অ্যাসিডস অর বেসিস, দুটোই হয় অ্যাসিড নয় বেস, সেক্ষেত্রে তাদের স্ট্রেংথটা, তাদের মিলিতুল্যাঙ্ক সংখ্যা মানে V1S1, ঠিক আছে, বা V2S2 এটা যোগ করতে হবে এবং যোগ করে তাদের স্ট্রেংথ আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রেংথ আর তুল্য মাত্রা বার করব। যদি দুটোই অ্যাসিড হয় বা দুটোই বেস হয়, বুঝতে পারলো? তাহলে তখন আমরা বলবো V1S1 প্লাস V2S2 বাই V1 প্লাস V2। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আবার বলে দিচ্ছি আমি একটা কথা তোমাদের এই প্রসঙ্গে, সেটা হচ্ছে এই স্ট্রেংথ আমি ইন জেনারেল S1 S2 দিয়ে ডিনোট করেছি, সেটা যদি নর্মালিটি হয় তাহলে এখানে আমরা লিখতাম V1N1 প্লাস V2N2 বাই V1 প্লাস V2। যদি এটা মোলারিটি হয় তাহলে আমরা লিখতাম V1M1 প্লাস V2M2 বাই V1 প্লাস V2। এখানেও তাই একই রকম, অর্থাৎ নর্মালিটি হলে S1 এর জায়গায় N1 লিখতে পারো, আর মোলারিটি হলে S1 এর জায়গায় M1 লিখতে পারো। সেরকমই S2 এর জায়গায় নর্মালিটির ক্ষেত্রে N2 বসাতে পারো, আর মোলারিটির ক্ষেত্রে S2 এর জায়গায় M2 বসাতে পারো। বুঝতে পারলাম? তো এত ঝামেলায় যাবার দরকার নেই, নর্মালিটি হোক কিংবা মোলারিটি হোক যা খুশি হোক গে, আমরা S1 মিনস হচ্ছে স্ট্রেংথ, S ফর স্ট্রেংথ, আমরা এইভাবে ডিনোট করব। বুঝতে পারলাম? ক্লিয়ার কনসেপ্ট? এগুলো নিউমেরিক্যালস করতে ভীষণ কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই রাখলাম, এই অংশগুলো টোটালটা ভালো করে পড়ে নাও। ওকে, বাই।